সম্প্রতি বাংলাদেশি এয়ারফোর্সের একজন পাইলট প্লেন ক্র্যাশে শহীদ হয়েছেন। ঠিক সেরকমই একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে আজকের গল্প, যেখানে একজন বিচক্ষণ পাইলট শাহেজ প্লেন ক্র্যাশে মারা যায়, কিন্তু সকলে এই ঘটনায় ওই পাইলটকেই দোষারোপ করতে থাকে। কিন্তু পরবর্তীতে এই পাইলটের স্ত্রী আবান্তিকা যখন একই মিশনে যোগ দেয়, তখন সে আর তার টিমমেট বিরাজ মিলে খুঁজে বের করে ওই প্লেন দুর্ঘটনার আসল রহস্য কি। সেই রহস্য আর কি ষড়যন্ত্র লুকিয়ে আছে এই প্লেনগুলোর ভেতর, সেটাই দেখব আজকের গল্প শূরবীরে। তাহলে চলুন এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুটা হয় লোহেগাঁও এয়ারবেস পুনে থেকে। বিরাজ নামের একজন ফাইটার পাইলটকে দেখা যায়, আর অন্যদিকে দেব নামের আরেকজনকে এসে আয়ান বলছিল, তোমার নেভিগেটর কোথায়? সে কোথাও হারিয়ে গিয়েছে নাকি? দেব বলে, বিরাজ হারিয়ে যাওয়ার মতো কেউ নয়, আমার মনে হয় তুমি তাকে কখনো উঠতে দেখোনি। তার জন্মই হয়েছে একজন ফাইটার পাইলট হিসেবে। আয়ান তখন বলে, পাইলটের ব্যাপারে তো জানি না, কিন্তু একবার গ্রাউন্ডেড হয়ে গিয়েছে, অর্থাৎ কয়দিন তাকে আকাশে না মাটিতেই সার্ভিস দিতে হয়েছিল। তখনই পেছন থেকে এসে বিরাজ বলে, একবার না দুইবার হয়েছি। প্রথমবার হয়েছিলাম ট্যাগদের রুলস ভাঙার জন্য, আর দ্বিতীয়বার হয়েছি কোর্স অর্ধেকের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। তো তারপর বীর আর দেব উঠে পড়ে প্লেনে ফ্লাই করতে, কিন্তু হঠাৎ করেই উপরে গিয়ে দেব অসুস্থ হয়ে যায়, আর সে কোনো রেসপন্সই করে না। এখন একা হাতে সে কি করে এই প্লেনকে কন্ট্রোল করবে, সেটা নিচের কন্ট্রোল রুমে থাকা কেউই বুঝতে পারে না। একটু একটু করে প্লেন যেতে থাকে নিচের দিকে, আর বোঝা যায় সেটা ধ্বংস হবে একদম একটা বিল্ডিং এর ভেতরেই। কিন্তু একেবারে শেষ মুহূর্তে বীর সবটা কন্ট্রোল করে নেয়, আর প্লেনকে আকাশে আবারও ফিরিয়ে আনে এবং ঠিকঠাক মতো সেটাকে ল্যান্ড করায়। তারপর তাকে এসে তার স্যার অনেক সুনাম করে আর বলে, সত্যি তোমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো জানা নেই, তুমি খুব ভালো পারফরমেন্স করেছো, আর এখান থেকে তোমার ওড়া শুরু। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই দামান কোস্টলাইন ইন্ডিয়াতে একটা ফোর্স সেখানের পাশের রিসোর্টেই হানা দেয় আর প্রায় সবাইকেই মেরে ফেলে। অন্যদিকে আমরা ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার চন্দ্রশেখরকে দেখতে পাই, যে বসে বসে টিভি দেখছিল আর একটা এয়ারক্রাফটের ফাইল চেক করছিল, কিন্তু তার সব মনোযোগ তো ছিল টিভিতে চলা খেলার মধ্যেই। তখনই তাকে মিলিন্দ নামের একজন কল করে, যার কল রিসিভ করেই মিনিস্টারের তো চোখ মুখের রঙই বদলে যায়, আর চন্দ্রশেখর বলে দেয় যেন সে এই ঘটনার পুরো রিপোর্ট তাকে পাঠায়। এরপর আমরা ব্রেকিং নিউজ দেখি, যেখানে গতকালের ঘটে যাওয়া ওই ঘটনার ব্যাপারে বলা হচ্ছিল, অর্থাৎ ওই হত্যাকাণ্ডের। তো নিউজের মোতাবেক গতকাল কোনো একটা সন্ত্রাসী হামলায় 6 জন মারা যায় আর 20 জন আহত হয়, আর মারা যাওয়া ব্যক্তির মধ্যে একজন ছিল পাকিস্তানি, এটাও নিউজে বলা হচ্ছে। এখন এত বড় একটা হামলার জন্য তারা দায়ী করতে থাকে ইন্টেলিজেন্স অফিসারদেরকে, কারণ তারা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেজন্যই তো আজ এত বড় হামলার শিকার হয়েছে সবাই। চারিদিকে এই নিয়ে হুলস্থুল পড়ে যায়। তো তারপর এই ব্যাপারটা নিয়ে সব নেতা আর মন্ত্রীরা একটা রুমে বসে মিটিং করতে। সেখানে বলা হয় 6 জন মারা গেল আর 20 জন আহত হলো। তার কারণ কি? কারণ হচ্ছে স্পেশাল ফোর্স সময় মতো পৌঁছাতে পারেনি। সেখানে রয়ের এজেন্ট শেখারও ছিল, ডিফেন্স মিনিস্টার অরুণেশও ছিল। তো এখানে মিলিন্দ বলে, স্যার আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা এর সমাধান ঠিকই বের করতে পারবো। চন্দ্রশেখর বলে, কবে? একের পর এক শহরে হামলা হচ্ছে, আর এখন দামানে হয়েছে। এই সিরিয়াল আর কবে পর্যন্ত চলবে শুনি? আমরা কি একটা ধাপও আগে যেতে পারবো না? তাদেরকে মাত করতে পারবো না? মিলিন্দ তখন চন্দ্রশেখরকে একটা ফাইল দেয়, যার নাম হচ্ছে প্রজেক্ট হক্স, যা একটা টপ সিক্রেট। তো তখন সেখানে অরুণেশ বলে, ক্ষমা করবেন প্রধানমন্ত্রীজি, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু আমাদের কাছে অনেক ভালো ভালো ফোর্স আছে, অনেক কমান্ডার আছে, তাহলে আবারও নতুন করে একটা কমান্ডার ফোর্স তৈরি করে কি লাভ বলুন? আর আমাদের জন্য তো সেই সময়ও নেই, তাই না?
কি বলেন মিস্টার মিলিন্দ? মিলিন্দ বলে, সময়েরই তো সব খেলা এখানে স্যার। যখন রিসোর্ট থেকে রেড অ্যালার্ট আসে তখন কোনো ফোর্সকে পাঠানো উচিত। কারা পারবে আর কারা পারবে না এইসব ভাবতে গিয়েই তো সময় শেষ হয়ে যায় স্যার। আর এই মৃত্যুর খেলাও সেই সাথে শেষ হয়। তো স্যার আপনিই বলুন, এরকম কোনো একটা সিরিয়াস সময়ে কি আমাদের একটা মুহূর্তও সময় নষ্ট করা উচিত? এই ব্যাপারটাকে কি আমরা সাপোর্ট করতে পারবো? এই একটা মুহূর্তের জন্য আমরা হয়তো সবাইকে বাঁচিয়ে নিতে পারতাম, কিন্তু কাকে পাঠানো হবে কাকে পাঠানো হবে না এই করতেই সব সময় শেষ করা হয়েছে। এটাকে আমরা একেবারেই সাপোর্ট করতে পারি না। তাই আমার মতে আমাদের প্রয়োজন হকসের মতো জয়েন্ট কমান্ড, যেখানে আর্মি, নেভি, এয়ারফোর্সের মতো টিমকে একসাথে করা। এতে আমরা ফায়দা তুলতে পারবো। আর এই ফোর্স গঠনের মাধ্যমে আমাদের অনেকভাবেই সময় বাঁচবে এবং মানুষের প্রাণও বাঁচবে। আর আমাদের যদি শত্রুর আগে এক পা এগিয়ে থাকতে হয় তাহলে প্রোঅ্যাক্টিভ হতে হবে। তাই ভেবে দেখুন স্যার। এরপর আমরা এয়ারফোর্স নিউ দিল্লির দৃশ্য দেখতে পাই, যেখানে এয়ারফোর্স চিফ সামার খান বলছিল, আমি বলছি আরও একবার ভেবে নিন, কারণ এত বড় হাই প্রোফাইল ইউনিট রান করতে আপনার দরকার পড়বে বেস্ট একজনকে, যেই পুরো ইউনিটকে সামলাতে পারবে। তো এইসব কথার মধ্যেই সেখানে আসে ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন জিসি রঞ্জন মালিক। তো রঞ্জনের একবার একটা অপারেশনের জন্য অনেক সৈনিকের প্রাণ গিয়েছিল, কিন্তু সে যদিও সেই অপারেশন সাকসেসফুল করতে পেরেছে, তবে সেই সৈনিকদের মৃত্যুর জন্য সে আজও নিজেকেই দায়ী করে, যার জন্য তার আর নতুন কোনো ফোর্স লিড করার ইচ্ছা নেই। কিন্তু এই যে হকস টিম বানানোর পরিকল্পনা, সেটা ছিল রঞ্জনেরই। এটা ছিল তার ড্রিম প্রজেক্ট। তো অনেক বোঝানোর পর মিলিন্দ তাকে বলে, এটা তোমার আর স্বপ্নের প্রজেক্ট হয়ে থাকবে না, এটাকে এখন বাস্তবে রূপ দেওয়ার সময় চলে এসেছে। আমি চাই তুমি হকস বানাও আর সেটাকে লিড করো তুমি নিজে। তো অন্যদিকে আমরা একজন লোককে দেখি যে লুকিয়ে একা একা কিছু একটা তৈরি করছিল আর কিছু একটা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টাতে ছিল। তো কে সে আর তার কি উদ্দেশ্য সেটা আমরা পরেই জানতে পারবো। তো এরপর দেখা যায় মিস্টার বাট্টিকে নিয়ে কাজে লেগে পড়ে রঞ্জন। সে এবার একের পর এক ইন্টারভিউ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর 3টা ফোর্স থেকে মোট 16 জনকে সিলেক্ট করে। তার সাথে সিলেক্ট করে বিরাজ অর্থাৎ বীরকেও। যদিও বীর আসতে চাইছিল না, কারণ তার আর রঞ্জনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু পরে তার বন্ধু দেব তাকে বুঝায় হকসের মতো টিমে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই সে চলে আসে এই হকসে জয়েন করতে। আর এখানে আমরা আরো জানতে পারি বীরের একটা অতীত আছে, যে কারণে সে তার বাবাকে আর দেখতে চায় না বর্তমানে। যাই হোক, এই ব্যাপারে আমরা পরেই জানতে পারবো। এরপর অবশেষে সেই 16 জনকে নিয়ে গঠিত হয় হকস। আর তাদের মধ্যে ছিল আবান্তিকা নামের একজন, যার সাথে প্রথম দিনেই কথা কাটাকাটি হয়ে যায় বীরের, কারণ আবান্তিকা তাকে জানতো আগে থেকেই। আর সে যে রঞ্জনের সাথে কাজ করার পর সেখানকার রুলস না মানায় তাকে বের করে দেওয়া হয়েছিল, সেজন্য আজ সে বীরকে বলে, দেখে নিও তুমি হকসের মধ্যেও বেশি দিন টিকতে পারবে না। বীরও তখন বলে, আমারও এত ইচ্ছে নেই এখানে থাকার, যদি যেতে হয় চলে যাব, আমার কিছুই যায় আসে না। অন্যদিকে আমরা রোমা নামের একজন অফিসারকে দেখি, যে আবারও কয়েকজন ইন্টেলিজেন্স অফিসার সহ মিলিন্দকে বলে, কেউ একজন আছে যে আমাদের বিভিন্ন ইনফরমেশন শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছে। আর আমি আমার গোপন সূত্রে জানতে পেরেছি তাদের এজেন্ট 23কে জাগিয়ে দেওয়া হয়েছে এই কাজের জন্য। এখন কে এই এজেন্ট 23? এটাই প্রশ্ন। মিলিন্দ বলে, ও তাহলে আমাদের এখানে থেকেই কেউ একজন আমাদের বিরুদ্ধে কাজ করছে, তাই তো? তো এইদিকে আমরা একজন লোককে দেখি যে কিনা R&D চিফ সুবোধ মিশ্রার অফিসে লুকিয়ে লুকিয়ে এসে একটা মোবাইলের মতো কিছু পাল্টে চলে যায়। আর বাইরে গিয়ে সে কাউকে কল করে, যার মোবাইলে নামের জায়গায় উঠেছিল 23, অর্থাৎ সেই এজেন্ট 23 এটা নিশ্চিত। তো এই এজেন্ট 23 যাকে কল করেছে তাকে সে বলে পিস্তল জেলে চলে এসেছে। এখন এটা হতে পারে তাদের কোনো মিশনের সিক্রেট ভাষা। যেই কথা শোনার পর সেই লোকটার মুখে একটা অদ্ভুত হাসি চলে আসে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা আবান্তিকাকে দেখি সে স্বপ্ন দেখে তার কন্ট্রোল হারিয়ে প্লেনটা নিচে চলে যাচ্ছে। তখনই তার ঘুম ভাঙে আর সে একটা ছবি বের করে, যেখানে আবান্তিকার সাথে একজনের ছবি ছিল, অর্থাৎ তাদের মধ্যে অবশ্যই কোনো একটা রিলেশনশিপ ছিল, যা হয়তোবা কোনো কারণে এখন নেই। এ বিষয়ে
আমরা পরেই জানতে পারবো। তো যাই হোক, তারপর দেখা যায় 16 জনকে নিয়ে রঞ্জন কিছু বিষয়ে বলে যে এই কোর্স শেষে 12 জনকে নিয়ে ফাইনাল হক্স তৈরি হবে, আর তাদের মধ্যে টপ পারফরমেন্স যে করবে তাকে গোল্ডেন হক্সের পদে রাখা হবে। তারপর আলোচনা শেষ করে বাইরে রঞ্জনের সাথে দেখা করে বীর, আর রঞ্জন তাকে বলে কংগ্রেচুলেশনস বীর। বীর বলে কেন স্যার? রঞ্জন বলে নিজের পার্সোনাল সব সমস্যাকে সাইডে রেখে এই চ্যালেঞ্জ একসেপ্ট করেছো, যার জন্য অবশ্যই সাহস লাগে, আর তুমি তা দেখিয়ে দিয়েছো। বীর বলে এটা আমার জন্য কোনো নতুন ব্যাপার না স্যার। রঞ্জন বলে তোমার বাবা কি জানেন তুমি এখানে আছো? বীর বলে না, আর আমি চাই এই বিষয়টি এরকমই গোপন থাক, উনি যেন না জানতে পারেন। তো তারপর রঞ্জন বলে ঠিক আছে। তো বীর বলে তো ট্যাগদের মতো কি এখানেও আপনি আমার গোল্ডেন হক্সের মধ্যে থাকবেন? রঞ্জন বলে তো তুমি কি আগের মতোই আমার কথা শুনবে না? তুমি কি রুলস ভাঙবে, আর নাকি ট্যাগদের মতোই আবারও এখানে মাঝখানে কোর্স রেখে চলে যাবে? ওই ট্যাগডে হয়তো কোনো একটা ফোর্স ছিল যেটা অন্য কোনো মিশনের জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু সেখানে বীর প্রোটোকল না মানায় তাকে বের করে দেওয়া হয়েছিল। যাই হোক, তো রঞ্জন এখন বিরাজকে বলে দেখো বিরাজ, সবাই দ্বিতীয় সুযোগ পায় না, তাই এই সুযোগকে একটু কাজে লাগানোর চেষ্টা করো। অন্যদিকে আমরা ওয়ার রুমে দেখি আজ তারা আবারও বসেছে আলোচনা করতে। তো এই আলোচনার মধ্যেই উঠে আসে রিয়াজ আহমেদ নামের একজনের নাম, আর সেই ছিল ওই ব্যক্তি যাকে এজেন্ট 23 কল করে বলেছে পিস্তল জেলে চলে এসেছে। তো এই রিয়াজ ছিল কার্গো আক্রমণের মাস্টার মাইন্ড, আর সে ফিরে এসেছে। এখন তো চন্দ্রশেখরের মাথায় হাত, কারণ তাদের হাতে সময় খুব কম। এরা যে কোনো কিছুই করতে পারে, যে কোনো রকমের আক্রমণই করে দিতে পারে, যার ক্ষয়ক্ষতি সম্পর্কে কারো কোনো আইডিয়াও নেই। তো অন্যদিকে আমরা সুবোধকে দেখি, যাকে কল করে মিলিন্দ সব ইঞ্জিনিয়ারদের ডিটেলস চায়, আর যেই মোবাইল দিয়ে সেই ইনফরমেশনগুলো পাঠানো হয় সেটা তো এজেন্ট 23 বদলে দিয়েছে, আর সে এদের সাথেই কাজে আছে। তো যা যা পাঠানো হয় সেই সব কিছু এজেন্ট 23-এর কাছেও চলে আসে। অন্যদিকে আমরা দেখি রঞ্জন একটা নতুন মিশন প্র্যাকটিস করার জন্য টিম করে পাঠায় হক্সদের। সেখানে আভান্তিকার টিম হাঁটতে হাঁটতে জিতে যায়, আর জিততে জিততে হেরে যায় বীরের টিম, কারণ বীরের জন্য রঞ্জন একটা ট্র্যাপ বানায় যার মধ্যে সে ঠিকই ফেসে যায় আভান্তির সাথে। তো এই জন্য অনেক বকাও খায় বীর। তো রাতের বেলা বীর দেবকে কল করে আর বলে আমাকে রঞ্জন স্যার আবারও ঠকিয়েছে। দেব বলে তুই আবার কোন রুলস ভেঙেছিলি? তুই এইভাবে আর কত চলবি বীর? বীর বলে দেখ ভাই, তুই চুপ থাক, আমি তোর থেকে কোনো ভাষণ শুনবো না। আমি প্রায় আমার কাজ করে নিয়েছিলাম, কিন্তু আভান্তিকা নামের একটা মেয়ে আছে যে আমার জন্য খুব শক্তিশালী একজন কম্পিটিটর। দেব বলে কি, তুই না এতদিন নিজেই নিজের কম্পিটিটর ছিলি, আজ একটা মেয়ে সেই জায়গায় চলে এসেছে? বাহ। বীর বলে আমার কথা আমাকে ঘুরিয়ে বলা বন্ধ কর। তারপর দেব বলে আচ্ছা ভাই শোন, তোর মায়ের সাথে আমার কথা হয়েছে, তিনি খুব টেনশনে আছেন, কারণ তুই নাকি তার কলই ধরছিস না। আমাকে জিজ্ঞেস করেছেন তুই কি তোর বাবার সাথে দেখা করবি? বীর বলে আমার জীবনে কোনো আগ্রহ নেই ওই লোকের প্রতি যে তার স্ত্রী আর 9 বছরের ছেলেকে একা ফেলে চলে গিয়েছিল এবং একটিবারের জন্য ফিরে তাকায়নি। তো এখন বুঝলেন তো, এই কারণেই বীর তার বাবাকে পছন্দ করে না। যাই হোক, তো এরপর সে দেবকে বলে তুই মাকে বলে দিস যে আমি এই কথাগুলো বলেছি, আর আমি বাবার সাথে দেখাও করতে চাই না। তো এরপর তারা একসাথে বসে ড্রিঙ্ক করতে থাকে, আর সেখানেই সেলিম তার মেয়ে মায়েরার সাথে কথা বলতে বাইরে আসে। তো এই সেলিমের সাথেও কম্পিটিশন ছিল বীরের। তো সেলিম তার মাকে বলে মায়েরা তোমাকে বিরক্ত করছে না তো মা? সেলিমের মা বলে না, আর তুই এদিকের ব্যাপারে না ভেবে নিজের ট্রেনিং এর মধ্যে মনোযোগ দে, দেশের জন্য কিছু করে আয়, আমি সবটা সামলে নিব। তারপর সেলিম কল রেখে ভেতরে আসে। অন্যদিকে বীরের সাথে আভান্তিকা কথা বলে আর বীরের খুব প্রশংসা করে, কিন্তু বীর তো সোজা মুখে কথাই বলতে জানে না, তাই আভান্তিকার সাথে তার আবারও কথা কাটাকাটি হয়ে যায়। অন্যদিকে এজেন্ট 23টাকে এই নিয়েই দিনরাত খোঁজ চলতে থাকে। এখন যেখানে এজেন্ট 23 কাজ করে সেখানকার সবার ডিটেলস চায় মিলিন্দ। এদিকে আমরা দেখি এজেন্ট 23কে রিয়াজ ইন্ডিয়াতে পাঠায় 15 বছর আগে। তাকে এখানে পাঠানো হয় যাতে অনেক দিন এখানে থাকার পর সব লোকজনের সাথে মিলেমিশে কাজ করার পর সে যেন রিয়াজের কথা মতো মিশনে লেগে যেতে পারে। আর এভাবেই এই রিয়াজ এত বছর ধরে তাকে দিয়ে কাজ করাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয় আর শুরু হয় পুরো দমে হক্সের ট্রেনিং, যেখানে প্রথমে তাদেরকে বলা হয় হাত পা বেঁধে পানিতে ফেলা হবে, আর নিচে একটা জিনিস রাখা আছে, তাদের সবাইকে সেটা কালেক্ট করে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে আসতে হবে। তো তারা প্রথমে ভয় পেয়ে
পেলেও সেটা করে। এরপর তাদেরকে আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তাদের ফিরতে বলা হয় প্যারাশুট দিয়ে। এরপর আরও নানা রকমের ট্রেনিং তাদেরকে দিয়ে করানো হয়। আর তাদেরকে সবচেয়ে বেশি স্ট্রং বানানোর কাজে রঞ্জন লেগেই থাকে। এদিকে R&D চিফ একটা মিসাইলের সাথে পরিচয় করায় মিলিন্দ আর চন্দ্রশেখরকে, যার নাম বায়ু NG সারফেস টু এয়ার মিসাইল, যার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে। এখন এই সম্পর্কে ডিটেলস বলতে ডাকা হয় এজেন্ট 23, অর্থাৎ যে এখানে আছে সিদেশ নামে। তো সিদেশ বলে, হ্যালো স্যার, আমি সিদেশ ভাখারিয়া, সিনিয়র সায়েন্টিস্ট। তো সে এখানে এই মিসাইলের ডিটেলস বলে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সারা নামের আরেকজনকে দেখি, যে কাজ করে সিদেশের সাথেই। আর সারা ওই মিসাইল সম্পর্কে বলে। সিদেশ বলে, আমি কিছুই করব না, আমি শুধু তাদের সার্ভারে একটা ম্যালওয়্যার ডাউনলোড করে দিব, যাতে করে তাদের পুরো অ্যাক্সেস আমাদের হাতের মুঠোয় থাকে। যখন আক্রমণ করার সময় আসবে তখন আমাদের এই ম্যালওয়্যার তাদের সার্ভারে জ্যাম করে দিবে আর আমাদের মিশন সাকসেসফুল হবে। অন্যদিকে আমরা দেখতে পাই রাতের বেলায় প্রীতি নামের একটা মেয়ে আর একজন বৃদ্ধর সাথে কয়েকজন ছেলে মিলে খুব বাজে আচরণ করে, আর তারা ছিল পুলিশের ট্রেনিং এর জন্য। তো সেখানে রেগে যায় সোম ব্যানার্জি, আর সে এখানে তাদের এতই মারধর করে যে তাদের হাতই ভেঙে ফেলে। তো এই নিয়ে পুলিশ একাডেমি থেকে রিপোর্ট আসে রঞ্জনের কাছে, আর রঞ্জন এসে সোমকে বলে, তুমি যেই ছেলের হাত ভেঙে দিয়েছো সে এখন আর জীবনেও পুলিশ অফিসার হতে পারবে না। এটা তুমি কি করেছো সোম? সোম বলে, স্যার, সে এই ইউনিফর্ম ডিজার্ভই করে না। রঞ্জন বলে, কম কথা বলো, আর তুমি যেই কাজ করেছো তাতে তুমি এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ আছো। সবাই ইন্ডিয়ার হকসদের ফাইট শো দেখছে। যেই কাজটা আমাদের গোপনভাবে করার কথা তা এখন ভাইরাল, আর এই কাজের জন্য আমি তোমাকে হকস থেকে বাতিল করতে বাধ্য হচ্ছি। তো তখনই সেখানে বীর বলে, তাহলে স্যার আমিও থাকতে চাই না, কারণ আমাদের কাজই হচ্ছে সবার আগে রেসপন্স করা, সবাইকে হেল্প করা। আর সোম সেটাই করেছে, একজন সাহায্য প্রার্থীকে সাহায্য করেছে সবার আগে। তাই যদি এখানে সোম না থাকে তাহলে আমাদের কারোরই থাকার কথা না। তো একে একে সেখানে প্রায় সবাই বলছিল তারা চলে যাবে যদি সোম না থাকে, কারণ তারা সবাই বুঝতে পারছে সোম যা করেছে একদম ঠিক করেছে। তো তারপর রঞ্জন আর সোমকে কিছুই বলে না, সেখান থেকে চলে যায় এবং বুঝতে পারে তাদের টিম এখন একজোট হয়ে কাজ করার মতো মন মানসিকতাতে পৌঁছে গেছে। তারা একজনের হয়ে আর একজন রুখে দাঁড়াতে পারছে। অন্যদিকে একটা কল রেকর্ডের মাধ্যমে অফিসাররা জানতে পারে যে এই ভয়েসটা তো রিয়াজেরই, আর তার সাথে কোনো মহিলাও কথা বলছে। তো তারা সন্দেহ করে হতে পারে এই মহিলাই এজেন্ট 23, কিন্তু তাও ভালো করে লোকেশন আর ভয়েস চেক করতে বলা হয়। এদিকে বীর বাইকে করে যাচ্ছিল আর ভাবছিল ছোটবেলাকার কিছু কথা, যেখানে তার বাবা তাকে আর তার মাকে একা রেখে চলে যায়। সেদিন তার মা তাকে বলেছিল, বীর, তুমি তো অনেক সাহসী তাই না? তোমার বড় হতে কারো সাহায্যের প্রয়োজন নেই, তুমি একাই সব পারবে। তো এইসব ভাবতে ভাবতে বীর চলে আসে তার বাবার বাড়ির গেটের সামনে, কিন্তু ভেতরে দেখে তার বাবা তো বেশ খুশি তার পরিবারের সাথে। তাই গার্ড যখন বীরকে জিজ্ঞেস করে যে সে কার সাথে দেখা করতে চায়, তখন বীর বলে, কারো সাথে না, আমি ভুল ঠিকানায় চলে এসেছি। আসলে বাবা বলে কথা, তাই হয়তো বীরের মন মানছিল না। শত অভিমানের পরও এসেছিল বাবার কাছে, কিন্তু এত কিছু দেখে আর থাকতে পারেনি সে। ফিরে যায় আবারও অনেকখানি অভিমান নিয়ে। তো যাই হোক, এদিকে আমরা সোমকে দেখি। তাকে তার বন্ধুরা জিজ্ঞেস করছিল যে কি এমন হলো যে সে এইভাবে রিয়াক্ট করেছে যখন গার্ডের সাথে খারাপ আচরণ করছিল তারা। সোম বলে, কারণ আমার বাবাও একজন গার্ড ছিলেন, কিন্তু সে আমার কাছে ছিল আমার সুপার হিরো। তাই যখন ওইভাবে অপমানিত হতে দেখেছি আমার মাথা কাজ করছিল না। তো তারপর সেখানে বীরও এসে গল্প করে। তখন মিস্টার বাট্টি এসে তাদের বলে, রঞ্জন স্যার পুলিশ ওয়ার্ডেনকে সামলে নিয়েছেন, তাই আর কোনো ইনকোয়ারি বসবে না। তবে হ্যাঁ, বীর আর সোমের নিয়ম কানুন ভাঙার জন্য মার্ক কাটা যাবে। আর অবন্তিকা, বীর, সেলিম, তোমরা এখনই চলে আসো, রঞ্জন স্যার কথা বলবেন। তারপর রঞ্জন স্যার বলে, অবন্তিকা তোমার হাতে কি হয়েছে? অবন্তিকা বলে, আসলে স্যার রাতে গ্লাস পড়ে গিয়েছিল। রঞ্জন বলে, তাহলে তো তোমাকে এই হাতে আমি প্লেন চালাতে দিতে পারবো না, তুমি এক কাজ করো, আমার সাথে এটিসিতে থাকবে। অবন্তিকাও রাজি হয়। তো পাঠানো হয় বীরকে। সে আবারও উপরে যাওয়ার পর ভুল করে, কিন্তু সত্যি বলতে এবার বীরের কোনোই দোষ ছিল না। সে যখন ফ্লাই করছিল তখন তার রেডিও কাজ করছিল না, তাই আদেশ দেওয়ার সত্ত্বেও সে নিচে আসেনি। তাই রঞ্জন তাকে ওয়ার্নিং দিয়ে যায়, যদি সে
এইরকম আর করে তাহলে তার সাথে খুব খারাপ কিছুই হবে। এখানে কেউ মজা করতে আর রুলস ভাঙতে আসে না, এটা কাজের জায়গা, দায়িত্বের জায়গা, তাই এটাই তার শেষ ওয়ার্নিং। অন্যদিকে আমরা এজেন্ট 23কে দেখি যে ম্যালওয়্যার ডাউনলোড করতে চলে আসে, আর সেটা ডাউনলোড করে চলে যাবে তখনই গার্ডরা বুঝতে পারে সেই আসল দোষী, তাই তাকে ধরতে যায় একজন, কিন্তু এজেন্ট 23 তাকে মেরে ফেলে। আর দেখা যায় সেখানের একটা সিসি ক্যামেরাতে ধরা পড়ে যায় এজেন্ট 23। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রিয়াজ এজেন্ট 23কে বলে, আমি বলেছিলাম না আমাদের একটা ভুল সবকিছু শেষ করে দিতে পারে। এজেন্ট 23 বলে, চিন্তা করবেন না, যে সিসি ক্যামেরাতে আমাকে দেখা গিয়েছে সেটা নষ্ট, আর আমি তাদের মিসাইলের কন্ট্রোল সিস্টেমে আমার ম্যালওয়্যারটি ইনস্টল করে দিয়েছি। এখন যখন আমি চাইবো সেটা অ্যাক্টিভ করে সব সিস্টেমে গন্ডগোল করতে, তখনই সেটা করতে পারবো। রিয়াজ তখন বলে, ইন্ডিয়াতে এই প্রথমবারের মতো হয়তো কেউ এত ভেতরে গিয়ে আঘাত হানবে। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই কিছু অফিসাররা মিলে লোকেশন ট্র্যাকিং করে বের করে যে কোন বিল্ডিং এর মধ্যে থাকতে পারে এজেন্ট 23। তো সেখানে গিয়েই তারা শিকার হয় বম্বিং এর, আর অনেক অফিসার সেই বম্বিং এর কারণে মারা যায়। আর দূর থেকে সারা এবং এজেন্ট 23 হাসে এবং বলে, রিয়াজ ভাইকে বলো সব ঠিকঠাক চলছে। এদিকে টিভিতে এই নিউজ দেখে খুব কষ্ট পায় রঞ্জন। তখনই সেখানে আসে বীর আর বলে, স্যার আপনার কি কেউ চেনা ছিল ওখানে? রঞ্জন বলে, এত কাছের না কিন্তু আবার দূরেরও না, প্রতিটা অফিসারই তো আমার নিজের। আর এই সময় রঞ্জন খুব ইমোশনাল হয়ে পড়ে। তো বীর তার কাজের কিছু রিপোর্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে প্রীতিকে এসে সেলিম সরি বলে। প্রীতি বলে, আরে না, আপনারা তো আমাদেরকে হেল্প করেছেন। সেলিম বলে, আমি শুনেছি তুমি তোমার ম্যানেজমেন্টের পড়াশোনা বন্ধ করছো। প্রীতি বলে, কে বলেছে? সেলিম বলে, তোমার বাবা। প্রীতি বলে, বাহ, ভালোই দেখা যায় আপনি খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। আর কি কি বলেছেন বাবা? সেলিম তখন বলে, বলেছেন তুমি কাল ফ্রি আছো, তাই কাল কি আমরা একটু কথা বলতে পারি? প্রীতি বলে, হ্যাঁ, কিন্তু একটা শর্তে, আপনি আমাকে মায়রার সাথে ভিডিও কলে কথা বলাবেন, প্রমিস? তো এখানে বোঝা যায় সেলিমের স্ত্রী হয়তো নেই, এই জন্যই মায়রা সেলিমের মায়ের কাছে থাকে। যাই হোক, এই কথা শুনে সেলিমও তখন তাকে প্রমিস করে বাইরে আসে, আর সেখানে কেউ একজন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি রঞ্জন তাদেরকে বলছে গত 12 ঘন্টা ধরে সেলিম নিখোঁজ। তারপর তারা সিসি ক্যামেরা বের করে দেখে তাকে কয়েকজন মিলে নিয়ে গেছে। আর রঞ্জন বলে, এটা তো লালা, হিজবুল গ্রুপকে লিড করে, তারা আগেই সব অপারেশনের ইনফরমেশন বের করে, হতে পারে সেজন্যই তারা সেলিমকে নিয়ে গেছে। বীর বলে, আমরা টিম পাঠিয়ে দিচ্ছি, বেশি দূরে যেতে পারবে না। তো তারপর তারা টিম পাঠায় আর ওইদিকে তাকে একজন টর্চার করে আর বলে তাদের হক্সের সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন দিতে, কিন্তু এত মারধর খাওয়ার পরও সে কোনো ইনফরমেশন দিতেই রাজি না। তবে একটা সময় পর ওই লোক তাকে তার মেয়ের ছবি দেখায় আর বলে, তোমার এই ফালতু দেশপ্রেম তোমার মেয়ের প্রাণ নিয়ে নিবে, আশা করি এবার বলবে কিছু। কিন্তু সেলিম বলে, আমার পরিবারকে মারার পর আমাকে জীবিত ছেড়ে দেওয়ার ভুল করবি? অর্থাৎ সে তার দেশের জন্য তার মেয়েকেও স্যাক্রিফাইস করে দিতে পারবে। তো তখনই একটা গুলির শব্দ হয় আর সেলিম তখন নিস্তেজ হয়ে যায় এইটা ভেবে যে হয়তো তার মেয়ে শেষ। আর ওই সময় সেখানে চলে আসে হক্স বাহিনী আর ছাড়িয়ে নেয় সেলিমকে। এই হক্স টিম এখন অনেক বেশি পাওয়ারফুল, কারণ আগেই তো বলেছি এই টিমের মধ্যে এয়ারফোর্স, আর্মি, পুলিশ সব বাহিনীর লোকজনই অন্তর্ভুক্ত আছে। যাই হোক, তো সেলিমকে ছাড়ানোর পর সে উঠেই ওই লোককে মারতে যায়, কিন্তু তখনই সেখানে রঞ্জন চলে আসে আর বলে, অপারেশন ওভার, আর এইটা ছিল তোমার জন্য একটা টেস্ট, এখানে কেউ কারো শত্রু নয়। অর্থাৎ এখানে রঞ্জন টেস্ট করে দেখেছে যে কতটুকু ইমোশনাল ব্ল্যাকমেল সেলিম সহ্য করার ক্ষমতা রাখে। সে কি তার মেয়ের উপর সবকিছু এসে গেলেও দেশের প্রতি ভালোবাসায় অনড় থাকবে? তো এই টেস্টের মাধ্যমে সেলিমের তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা তা প্রমাণ হয়ে গেছে, আর এই টেস্টে সেলিম পাশ করে গেছে। সেলিম তো এবার তার প্রাণে প্রাণ ফিরে পায়। দৃশ্য আসে কারানের কাছে, সে হক্সের জন্য এয়ারপ্লেনগুলোকে পাঠানোর কাজ করে। তো এইসবের মেশিন প্রোভাইড করে মার্থা নামের একজনের কোম্পানি। কারান এখানে মার্থাকে বারবার অ্যালার্ট করে যে আগেরবার যেই কাহিনী হয়েছে তাদের এয়ারপ্লেন নিয়ে, সেটা যেন আর না হয়, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তো কেউ একজন মার্থার মেইল হ্যাক করে আর ভুলভাল মেইল পাঠায় কারানকে, যা দেখে তো মার্থা একটু শকডি হয়। এদিকে আমরা সিনিয়র র এজেন্টকে দেখি, তাকে রোমা বলে, স্যার আপনি একটু রেস্ট নিন। তো সিনিয়র র এজেন্ট বলে, আর রেস্টের সময় নেই, এখন ওই হারামিদেরকে ধরতে হবে। তো তখনই তারা সিসি ক্যামেরা থেকে দেখে নেয় সায়েন্টিস্ট শীতেশকে। তার মানে শীতেশ যে ভেবেছিল ওই সিসি ক্যামেরা নষ্ট, আসলে সেটা নষ্ট ছিল না। তো তারা তো খুবই শকড হয় এইসব দেখে। এদিকে হক্সদের সাথে
আজ কথা বলতে রঞ্জন ডাকে ভিভাসকে। তো ভিভাস এখানে কথা বলে সবচেয়ে ভালো আর শক্তিশালী পাইলট শাহেজ প্রকাশ সম্পর্কে। তো আসলে শাহেজের সাথে সম্পর্ক ছিল আভান্তিকার এবং সে ছিল তার হাজবেন্ড। তবে সে এখন আর পৃথিবীতে নেই, আর আভান্তিকা তার কারণেই মাঝে মাঝে ডিপ্রেশনে থাকে, কারণ তার চোখের সামনেই তার প্লেনটা ক্র্যাশ করেছিল, আর সে যে ওই ছবিটা দেখছিল সেখানে তার হাজবেন্ডের সাথেই তার ছবি ছিল। তবে সেই যে একটা বাজে অভিজ্ঞতা, ভয়ঙ্কর দৃশ্য, সেটা আজও অনেক সময় তাড়া করে বেড়ায় আভান্তিকাকে। তো এখানে ভিভাস বলে তার মৃত্যুর কারণ তার ছোট্ট একটা ভুল, তাই কোনো ভুলই হেলায় দেখার মতো নয়। আর সে ছিল সুইডেনের একটা কোম্পানির এয়ারপ্লেনের মধ্যে। তাদের মতে সে নেগেটিভ জি পুশ ওভার করে সেটা থেকে আর রিকভার হতে পারেনি, যার ফলে প্লেনটা ক্র্যাশ হয়। তো এই যুক্তিটা কেন যেন মানতে পারছিল না বীর। সেখানে একটা তর্ক করেই ফেলে। রাতে আভান্তিকা তার হক্সের সবাইকে তার আর শাহেজের সম্পর্ক নিয়ে বলে। তারাও খুব শকড হয় যে এত কষ্ট কি করে ভেতরে রেখে চলছে একা আভান্তিকা। আভান্তিকা বলে, আমার কখনো মানুষের সিম্প্যাথির দরকার ছিল না, তাই বলিনি। সবাই বলে সে আসলেই খুব স্ট্রং। তো এরপর পরের দিন বীর আর আভান্তিকাকে পাঠানো হয় ফ্লাই করতে। সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই শাহেজের মতো বীরের প্লেনের স্ট্রিকটা জ্যাম হয়ে যায়, সেটা আর নড়ে না, যার ফলে তার প্লেনটা নিচের দিকে যেতে থাকে। তো ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে বীরের পরিস্থিতি। কন্ট্রোল রুম থেকে সবাই বলছে ফিরে আসতে, কিন্তু বীরের যে সবকিছু সেখানে জ্যাম হয়েছে এই বিষয়টি সে কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছাতে পারছিল না। কিন্তু একবারে প্লেনটা ক্র্যাশ করার আগে সে কোনোভাবে সেই জ্যামটা খুলে বেঁচে যায় আর ফিরে আসে ক্যাম্পে। অন্যদিকে সিনিয়র র এজেন্টকে রোমা বলে, স্যার এই যে দেখুন। তখন সে দেখে বলে, এটা তো MKRY ফোন। রোমা বলে, হ্যাঁ ঠিক তেমন, যা দিয়ে আমাদের সরকারি বিভিন্ন সিক্রেট কথাবার্তা শেয়ার করা হয়। তো রোমাকে সে বলে সবকিছুকে সিল করে দিতে এবং ছোট থেকে ছোট বিষয়গুলো খেয়াল করতে। তার মাধ্যমে এজেন্ট 23-এর পরবর্তী চক্রান্ত সম্পর্কে জানা যেতে পারে। অন্যদিকে সারা এজেন্ট 23-কে বলে নিজাম কল করেছিল, সে বলেছে তোমার দিল্লির ঘরে NIA রেড করেছে। এজেন্ট 23 বলে, তো তুমি এত ভয় পাচ্ছ কেন? তারা আমার ঘর পেয়েছে, আমাকে তো আর পায়নি, আর আমাকে এত সহজে পাবেও না। সারা বলে, তুমি বুঝতে কেন পারছো না সিদেশ? আমার কথা শোনো, তুমি কিছুদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, যখন সবকিছু শান্ত হয়ে যাবে তখন ফিরে এসো। সিদেশ বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না সারা। আমি R&D-তে 5 বছর একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছি, যা কখনো ইন্ডিয়ার অফিসাররা পাবলিক করবে না, কারণ এতে তাদেরই লজ্জা। তাদেরকে আর কেউ বিশ্বাস করবে না, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হবে, তাই তারা এই বোকামি কখনো করবে না। আর তুমি তো নিউজ দেখেছ, তারা কি আমার ছবি দিয়েছে ইন্টারনেটে? দেয়নি, তাহলে ভয় কেন পাচ্ছ? তখনই তার কাছে রিয়াজের কল আসে, আর সে বলে এখনই এই মিশন বন্ধ করে দাও, কারণ দিল্লিতে তারা তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়ে যাবে। সিদেশ বলে, না, এইসব পেতে পেতে তাদের মাস খানেক লেগে যাবে। রিয়াজ বলে, দেখো তুমি আমার কথা বুঝতে পারছো না, আমরা অনেক অপেক্ষা করেছি, তাহলে আরো কিছুদিন অপেক্ষা করব, কিন্তু এইভাবে শেষ হলে হবে না, তাই ছেড়ে দাও আপাতত। সিদেশ বলে, না, আমিও অনেক অপেক্ষা করেছি, ছোট থেকে। আমি আমার আব্বুর খুনের বদলা নিবই, আর আপনিই তো আমাকে এই পথে এনেছেন, তাহলে আর কেন মানা করছেন? আমি আপনার এই মিশন অর্ধেকে এসে অপূর্ণ কি করে রাখি? রিয়াজ বলে, তো এখন কি করবে? সিদেশ বলে, প্ল্যান বি কে অ্যাক্টিভ করার সময় এসে গিয়েছে। রিয়াজ বলে, ঠিক আছে, আমাদের সবকিছু তৈরি থাকবে, আর নিজেদের দিকে খেয়াল রাখো। সারা বলে, তুমি আমাকে এই প্ল্যান বি সম্পর্কে কবে বলবে ভেবেছিলে? সিদেশ তখন কিছু বলে না, শুধু হাসে। অন্যদিকে দেখা যায় সেলিম মজা করে বীরকে নিয়ে অর্থাৎ খোঁচা দিয়ে কথা বলে, কারণ সে আবারও ফেল করেছে আর আভান্তিকা পয়েন্ট পেয়েছে। সেলিম বলে, আসলেই মানতে হবে তাকে, মানে মেয়েটার হাজবেন্ড এইভাবে মারা গেল, তারপরও সে এইসব থেকে বেরিয়ে এসে আবারও ঘুরে দাঁড়িয়েছে, তার উপর এত ভালো ভালো পারফরমেন্সের মাধ্যমে আমাদের চেয়ে বেশি পয়েন্ট অর্জন করছে। তো এখানে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়, কিন্তু পরে মিস্টার বাট্টি আসলে তারা থেমে যায়। এরপর মিস্টার বাট্টি আভান্তিকাকে বলে, আবারও নিজের আগের জোশে ফিরে আসার জন্য তোমাকে ধন্যবাদ, আর আমরা আসলেই চিন্তিত ছিলাম যে যেটি 18 চালানোর সময় আপনার অনেক কষ্ট হবে, অনেক সমস্যা হবে। আভান্তিকা বলে, তাও স্যার আমাকে এই কাজের জন্য চুজ করেছেন? মিস্টার বাট্টি বলে, হ্যাঁ, রঞ্জন স্যার আপনার উপর ভরসা করেছেন যে আপনার অতীতের কিছু বর্তমানে আঘাত করবে না। আচ্ছা, আপনাকে যদি বলা হয় সেলিম আর বীরের মধ্যে যে কোনো একজনকে নিজের মিশনে নিতে, তাহলে কাকে চুজ করবেন? আভান্তিকা বলে, আমি এখানে কাউকে ভালো খারাপ বলতে পারবো না স্যার। মিস্টার বাট্টি বলে, আসলে আমাদেরকে এরকম সিদ্ধান্ত নিতেই হবে, কারণ আমাদের JT-18 কিন্তু অনেক টাকার, প্রায় $450 মিলিয়ন, আর হক্সদেরকে এই প্রথম এই প্লেন দেওয়া হবে, তাই বুঝতেই পারছেন অনেক সাবধান থাকতে হবে এর দায়িত্ব কারো উপর তুলে দেওয়ার সময়। অন্যদিকে সোম বীরকে বলে, তাহলে তোর মতে আমাদের নতুন প্লেনে টেকনিক্যাল সমস্যা আছে?
বীর বলে আমি এখনো 100% নিশ্চিত না, কিন্তু হতেই পারে এমন কিছু। সোম বলে রঞ্জন স্যারের সাথে কথা হয়েছে? বীর বলে না। সোম বলে আর অবন্তিকাকে বলা হয়েছে? বীর বলে আরে তাকে আবার কি বলবো, সে এই মাত্রই তো সাহেজের মৃত্যুর শক থেকে বেরিয়ে এসেছে। তো তখন এখানে বীরের মাথায় আসে সাহেজের মৃত্যুর ঘটনা। তারও তো ওই একই প্লেন থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তাই হতে পারে এর সাথে কোনো যোগসূত্র আছে। এরপর বীর কল করে দেবকে, কিন্তু দেব কল রিসিভ করে না। বীর এবার খুব ভয় পেয়ে যায় আর বলে আমাকে কথা বলতে হবে রঞ্জন স্যারের সাথে, অনেক দেরি হয়ে যাওয়ার আগে। তখন পথে আবন্তিকার সাথে কথা হয় তার, আর সে এখানে আজকের ফ্লাই নিয়েই কথা বলে। কিন্তু তার থেকেও বীর জরুরি মনে করে রঞ্জন স্যারের সাথে কথা বলা, তাই সে তাড়াতাড়ি করে সেখানে আসে। কিন্তু দেখে রঞ্জন স্যারের সাথে বসে আছে বীরের বাবা সতীশ। বীর তার বাবাকে দেখেই সেখান থেকে রাগ করে চলে যায়। অন্যদিকে মার্থা কিছু ডাটা চুরি করে নিয়ে পালিয়ে যায় অফিস থেকে। এখন সে কিসের ডাটা চুরি করেছে তা আমরা পরেই জানতে পারবো। তো এইদিকে বীরকে তার বাবা পেছনে পেছনে ডাকে আর বলে বীর একবার আমার কথা তো শুনবে, তুমি এখানে এসেছো ট্রান্সফার হয়ে, আমাকে জানালে না কেন? একটা কলই করে দিতে। বীর বলে আপনি আমাদেরকে ছেড়ে গিয়েছেন 18 বছর, আপনার নাম্বার তো বদল হয়ে যাওয়ার কথা। সতীশ বলে আসলে আমি জীবনে যা চেয়েছি তা তোমাদের দুজনের সাথে হচ্ছিল না, তাই ছেড়ে এসেছি। বীর বলে এখন এইসব কেন বলছেন? গত এতগুলো বছরের মধ্যে আমাদের খোঁজ নিতে চেয়েছেন, চাননি। সতীশ বলে সেজন্যই তো এখন এসেছি, যদি তোমার জন্য কিছু করতে পারি, হাজার হোক তুমি আমার ছেলে, এই সত্য কখনো বদলাবে না। তখন বীর বলে সব বদলে গেছে, আর হ্যাঁ আমি দেখেছি আপনার পরিবারের সাথে আপনাকে, আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন, এখন তো অনেক সুখে আছেন তাই না? যাই হোক আপনার তো অভ্যাসই পুরাতন সম্পর্ক ছেড়ে দেওয়া। এইসব আরো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় বীর। এই সব কিছুই দূর থেকে আবন্তিকা দেখে আর শোনে, আর সে ভালো করেই বুঝতে পারে তার মতোই বীরেরও একটা বেদনাদায়ক অতীত আছে। অন্যদিকে আমরা দেখতে পাই অনেক খোঁজাখুঁজি করার পর এজেন্ট 23-এর প্রথম অ্যাটাকের লোকেশন মিলিন্দ্রা পেয়ে যায়, আর সেটা হচ্ছে হায়দ্রাবাদ। এদিকে রাতের বেলা রঞ্জনের কাছে এসে বীর যখন বলে যেটি 18 প্লেনের মধ্যে সমস্যা আছে, তখন রঞ্জন বলে কি তুমি কি এই ব্যাপারে রিপোর্ট করেছো মিস্টার বাট্টিকে? বীর বলে না স্যার, আমি চেয়েছি সবার আগে আপনাকে বলবো। রঞ্জন বিশ্বাস করতে পারে না বীরের কথা, কারণ সুইডেন থেকে এর ফাইনাল রিপোর্টও এসে গিয়েছে, সবকিছু ওকে, তাহলে কিসের সমস্যা? আর রঞ্জন বলে আমি নিজে তো ওটা উড়িয়ে এসেছি, আমি তো ওখানে কোনো প্রবলেম পাইনি। বীর বলে স্যার আমি সত্যি বলছি, সেখানে সমস্যা আছে, আমাকে আপনি বিশ্বাস করুন। রঞ্জন বলে বিশ্বাস তোমাকে করব? বীর বলে ঠিক আছে, আমাকে বিশ্বাস করতে না পারলে আমায় এই মিশন থেকে বাদ দিয়ে দিন। রঞ্জন বলে বুঝতে পেরেছি, তুমি ভয় পেয়ে গিয়েছো তাই না? নিজের খারাপ অতীত, তারপর আজ আবার তোমার বাবার সাথে দেখা হয়েছে, আর সব পাইলটের মধ্যে তোমার মার্কস সবচেয়ে কম, তাই এসব এক্সকিউজ দেখাচ্ছ তাই না? দেখো এইভাবে সমস্যা থেকে পালিয়ে বেরিয়ে কখনো সমাধান আসে না, তাই ফেস করো সবকিছু আর প্রমাণ করো নিজেকে। বীর বলে আপনি নিজে কত বড় ভুল করছেন তা এখনো জানেন না, কিন্তু আমি নিজেকে প্রমাণ করব, আর এই এয়ারক্রাফটের সমস্যাটাও ঠিক খুঁজে বের করব। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই এয়ার ডিফেন্স মেইনটেন অফিস হায়দ্রাবাদ। সেখানে সারা হাউসকিপার হয়ে গিয়ে একটা বোম লুকিয়ে রেখে আসে। এদিকে মিলিন্দ চন্দ্রশেখরকে বলে এইবার সিদেশ বেঁচে যেতে পারবে না, তাকে ধরা পড়তেই হবে। চন্দ্রশেখর বলে কিন্তু সে করতে কি চায়? এখানে তো দেখা যাচ্ছে কলকাতার ব্যাঙ্গালোরে সব সার্ভারই ঠিক আছে, তাহলে? মিলিন্দ বলে সেইভাবে তো কেউ কিছু করতে পারবে না, আর বায়ুকে আমরা এমন ভাবে সেট করেছি যেন যদি বাইরে থেকেও কেউ সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে তাহলে সেটা নিজে থেকেই শাটডাউন হয়ে যাবে। আর এখন তারা রিয়াজের লোকেশন পাওয়ার জন্য লোক লাগিয়েছে, আর এরপর হক্স সেই লোকেশনকে কভার করবে। অন্যদিকে আমরা হক্সকে দেখি যেখানে রঞ্জন এসে তাদেরকে একটা মিশনের জন্য তৈরি হয়ে যেতে বলে মানসিকভাবে, যেটা হতে চলেছে মারাত্মক। তারপর তারা যার যার আপনজনের সাথে সময় কাটায়, কথা বলে। সেলিম তার মেয়ের জন্মদিনে থাকবে না ভেবে কষ্ট পাচ্ছিল, তখন প্রীতি বলে সে বুঝতে পারবে, মন খারাপ করো না তুমি। সেলিম বলে প্রথমবার আমি তার জন্মদিনে থাকতে পারবো না। অন্যদিকে বীর ওই জেটি 18-এর ব্যাপারে রিপোর্ট খোঁজার কাজেই লেগে আছে। সে দেবকে কল করে বলে কারানের থেকে সাহেজের প্লেনের রিপোর্টটা এনে দিতে। দেব বলে ভাই তুই এখনো রঞ্জন স্যারের কথাই ধরে আছিস, তুই কি জীবনে স্যারের কথায় একমত হবি না? বীর বলে দেব এটা আমার ইগোর জন্য নয়, এটা একটা সিরিয়াস বিষয়। তারপর দেব বলে ঠিক আছে আমি দেখছি। এদিকে সেলিম কল করছিল তার মাকে মায়রার সাথে কথা বলার জন্য, কিন্তু তার মা কল রিসিভই করছিল না। তখনই পেছন থেকে মায়রা ডাক দেয়, আর সেলিম তাকিয়ে দেখে তার মেয়ে আর তার মা চলে এসেছে এখানে। সেলিম তো তাড়াতাড়ি করে তার মেয়েকে জড়িয়ে আদর করে আর বলে তোমরা এখানে কি করে? তার মা বলে আমাদেরকে প্রীতি ডেকে এনেছে। তারপর তারা হক্সের সবাই মিলে মায়রার জন্মদিন পালন করে। প্রীতিকে সেলিম এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এদিকে আবন্তিকা আর বীরের মধ্যে
মধ্যে দূরত্ব কমতে থাকে। আবান্তিকা বলে, আমি দেখেছি তোমার আর তোমার বাবার মধ্যে কিছু সমস্যা আছে যা তুমি এখনো শেষ করছো না। বীর বলে, দেখো তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, আর তুমি এমন ভাবে কথা বলছো যেন আমাকে ছোট থেকে জানো। আবান্তিকা বলে, জানতেই তো চাইছি। এদিকে আমরা মার্থাকে দেখি। সে বুঝতে পেরেছে তার বস ইচ্ছে করেই সমস্যা থাকা সত্ত্বেও এসব JT-18 প্লেনগুলো বিক্রি করছে টাকার জন্য। কিন্তু মার্থা সিদ্ধান্ত নেয় সে সবকিছু বলে দিবে সবাইকে। তবে তখনই তার বস লোকদেরকে নিয়ে এসে তার কালেক্ট করা সব ডাটা নিয়ে যায় আর বলে, বেশি বাড়াবাড়ি করবে না। মার্থা বলে, আমি আর কোনো পাইলটকে মরতে দিব না তোমাদের এই টাকার লোভে। মার্থার বস বলে, না তুমি কিছুই করতে পারবে না, আমি করতে দিব না। আর নিজের প্রাণের মায়া নাই থাকতে পারে তোমার, কিন্তু নিজের মায়ের প্রাণের তো আছে, তাই ভেবে দেখে নাও মুখ বন্ধ রাখবে নাকি নিজের মায়ের মুখ আজীবনের জন্য বন্ধ করবে। তো একজন ভালো মেয়ের মতো মায়ের কাছে যাও আর আমাদেরকে আমাদের বিজনেস করতে দাও। এদিকে আমরা দেখতে পাই আবান্তিকা আর বীর কথা বলছে। সেখানে আবান্তিকা বলে, তো তুমি ছোট থেকে এখন পর্যন্ত এইসব কারোর সাথে শেয়ার করনি? বীর বলে, একমাত্র আমার বন্ধু দেবের সাথে করেছি। সে আমার জীবনের সম্পর্কে অনেক আজব বিষয় জানে। আবান্তিকা বলে, আমি তোমাকে একটা কথা বলি, তোমার বাবাকে এবার যেতে দাও। বীর বলে, তুমি কি আমার কথা শোনোনি? আমাকে 9 বছরের সময় সে রেখে চলে গিয়েছিল। আবান্তিকা বলে, সে তো ছেড়ে গিয়েছে, কিন্তু তুমি তাকে এখনো ছাড়তে পারোনি, তাই তাকে ছেড়ে দাও। আমি জানি এটা অনেক কঠিন ব্যাপার, কিন্তু জীবনে এগিয়ে যেতে হলে তাকে যেতে দিতে হবে। আমার সাহেজ চলে যাওয়ার পর আমিও তার বাবার সাথে খুব রেগে থাকতাম। তার বাবা তো তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লাগিয়ে দিয়েছেন এটা প্রমাণ করতে যে সাহেজ ভালো পাইলট ছিল। তার ভুলে প্লেন ধ্বংস হয়নি। ওই একটা দুর্ঘটনা আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছিল। আমাকে তখন বাঁচায় সাহেজের মা। তিনি আমাকে বলেন, আমরা আমাদের অতীতকে বর্তমান এবং ভবিষ্যতের উপর পড়তে দিতে পারি না। আর সে ঠিকই ছিল। সেই একমাত্র কারণ যে জন্য আমি আজ এখানে হক্সে আছি। আমি আবারও ফ্লাই করছি, কাজ করছি দেশের জন্য। বীর বলে, তুমি কি মনে করো সাহেজের মৃত্যু নিয়ে এটা কি তার ভুল ছিল নাকি অন্য কিছু? আবান্তিকা বলে, আমি এই নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি। তবে সোম বলেছে তুমিও নাকি সন্দেহ করছো JT-18 প্লেনে কিছু সমস্যা আছে। যাই হোক, দেখো এই ছোট নোটবুকে অনেক কিছু নোট করে রাখতো সাহেজ। তুমি এটা নিতে পারো, দেখো কোনো কাজে আসে কিনা। আর হ্যাঁ, অতীতকে খোঁড়া বন্ধ করে দাও আর নিজের বাবাকে ক্ষমা করে এগিয়ে যাও। তো অন্যদিকে রঞ্জনকে কল করে কিছু একটা ইনফরমেশন দেওয়া হয় যাতে করে রঞ্জনের চোখ মুখের রঙই বদলে যায়। সে বলে, আমি এখনই আসছি। এদিকে রাতে বসে বসে সাহেজের নোট থেকে আর অন্য সব রিসোর্স থেকে খুঁজে বের করার চেষ্টায় থাকে বীর যে আসল সমস্যা কোথায়। অন্যদিকে রাতের বেলা বম্বিং করা হয় এয়ার ডিফেন্স অফিসে। এই খবর পাওয়া মাত্রই সেখানে শেখার পৌঁছে যায়। অন্যদিকে লুকিয়ে চুরিয়ে JT-18 প্লেন চেক করতে কন্ট্রোল রুমে আসে বীর, আর সেখান থেকে সে আকাশে উড়াল দেয়। এদিকে শেখার এক পর্যায়ে গিয়ে ধরেই ফেলে সিদেশকে, কিন্তু সিদেশ বাজেভাবে চাকু ঢুকিয়ে ফেলে শেখারের গলায়। তবে তাকে বাকি ফোর্স এসে ধরে ফেলে। অন্যদিকে আকাশে ওড়ার পর সত্যি সত্যি আবারও প্লেন জ্যাম হয়ে যায় আর কন্ট্রোল হারিয়ে ক্র্যাশ হয়। মিস্টার বাট্টি এইসব দেখে তো একদমই কথা বলতে পারছিল না। ওইদিকে শেখারের এই অবস্থা শোনার পর মিলিন্দ রঞ্জনকে বলে, হক্সের আকাশে ওড়ার সময় এসে গিয়েছে, তাদেরকে তুমি জানিয়ে দাও। তখনই রঞ্জনের কাছে খবর আসে বীরের ব্যাপারে, যা শোনা মাত্র তাড়াতাড়ি সেখানে সবাই পৌঁছে যায়। আর বীরকে এইভাবে পড়ে থাকতে দেখে খুবই কষ্ট পাচ্ছিল আবান্তিকা। তবে বীর প্লেনটা ক্র্যাশ হয়ে যাওয়ার আগেই সেখান থেকে প্যারাশুট নিয়ে বেরিয়ে আসে। তবে সে একটু অসুস্থ এখন, তাই তাকে অক্সিজেন লাগিয়ে সেলিম, সোম এরা তুলে নিয়ে যায়। অন্যদিকে চন্দ্রশেখর বলে, আমরা এত টাকার ডিল করেছি প্লেনের জন্য, এখন তো এটা আমাদের দেশের সম্মানের ব্যাপার। আমি চাই এই নিয়ে ঠিকমতো ইনকোয়ারি হোক আর তার রিপোর্ট আমার টেবিলে এসে যাক। তার আগ পর্যন্ত হক্সকে হোল্ড করে রাখো, তাদেরকে কোনো মিশনে যেতে দিও না। অন্যদিকে রোমা সিদেশকে রিয়াজ আর তাদের মিশন সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সিদেশ তো মরে গেলেও কিচ্ছু বলবে না, সেটা বলেই দেয়। সে অনেক মার খায়, কিন্তু তাও পাগলের মতো হাসে আর বলে, মার, আরো মার, কিন্তু কিছুই হবে না। আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবি না, বরং আমি তোদের এমন জায়গায় আঘাত করেছি যে জীবন চলে যাবে, কিন্তু তার ভরপাই তোরা করতে পারবি না, তোরা কেউ বাঁচবি না। এদিকে সোম বীরের হয়ে সবাইকে বলে, আসলে সে জানতো যে JT-18 সমস্যা আছে, আর সে চাইছিল না যে এরপর আর কোনো পাইলটের প্রাণ যাক সাহেজের মতো। তখন আবান্তিকা বলে, আমি আসলে তাকে সাহেজের নোটবুকটা দিয়েছিলাম, সেটা হয়তো আমি ঠিক করিনি। আমি ভেবেছিলাম সে হয়তো সাহেজকে নির্দোষ
প্রমাণিত করতে পারবে, শাহেজের নামে যে দুর্নাম আছে সেটা মিটাতে পারবে। কিন্তু সেটা করতে গিয়ে তো আমি বীরের জীবনকেই বিপদে ফেলে দিয়েছি। সেলিম তখন বলে, ভাই মানুষ এত পাগল কি করে হয়, জেনে শুনে কে প্লেন ক্র্যাশ করতে যায়? তখনই সেখানে মিস্টার বাট্টি আসে আর বলে, খুব একটা ভালো অবস্থায় নেই বীর, তার কিছু টেস্ট আছে, সেগুলো করার পরই তার সম্পর্কে ভালোভাবে জানা যাবে। অবন্তিকা তখন গিয়ে বীরকে দেখে, তখনই তার পুরাতন কথাবার্তা মনে পড়ে যায় আর সে খুব কষ্ট পায়। এদিকে আহমেদকে কল করে রোমা আর বলে, তাড়াতাড়ি যে করেই হোক রিয়াজের লোকেশন বের করো, আমাদের প্রপার প্রমাণ লাগবে যাতে করে আমরা রিয়াজকে আটকাতে পারি, আর তুমি আমাদের শেষ আশা। আহমেদ বলে, সুলেমান নামের একজন আছে যে পুরাতন খবর দেওয়া নেওয়া করে রিয়াজের, তাই তার মাধ্যমে সবকিছু জানা যাবে, আমি দেখছি কি করা যায়। তারপর আহমেদ একটা মাইক্রো ক্যামেরা নিয়ে বুদ্ধি করে সুলেমানের বডিতে লাগিয়ে দেয়। এরপর দেখতে দেখতে ফলো করে করে তারা দেখতে পায় আসলে কোথায় আছে বর্তমানে রিয়াজ। তো রিয়াজ আর কয়েকজন অফিসার মিলে প্ল্যান করছিল তারা বায়ুকে ডিসকানেক্ট করে দিবে, যাতে করে তারা যখন আক্রমণ করবে ইন্ডিয়াতে তখন তারা কেউই যাতে জানতে না পারে, কারণ বায়ুই এমন একটা সিস্টেম যা আকাশপথে আসা সব শত্রুদেরকে সিলেক্ট করতে পারে। কিন্তু এখন যদি সেটাই অ্যাক্টিভ না থাকে তাহলে কোনো লাভই হবে না তাদের, আর আমরা এই সুযোগে ইন্ডিয়ার প্রায় সব এয়ারফোর্সদেরকে শেষ করে দিব। অন্যদিকে রঞ্জন চেঁচামেচি করে মিস্টার বাট্টির উপর। রঞ্জন বলে, আমি মাত্র একদিনের জন্য ক্যাম্প থেকে যেতেই সবকিছু শেষ, তোমরা থাকতে সে কি করে প্লেন নিয়ে আকাশে গেল? তখনই তার কাছে কল আসে ইনকোয়ারি বোর্ড থেকে, আর রঞ্জন বলে, খুব ভালো। মিস্টার বাট্টি বলে, স্যার আপনি একবার তার সাথে কথা বলে দেখুন না প্লিজ। রঞ্জন বলে, কি বলবো? এটাই বলবো যে আমারই দোষ সব, কারণ আমিই তো তাকে বলেছিলাম নিজেকে প্রমাণ করতে আর বাহানা দেওয়া বন্ধ করতে, কিন্তু আমি কি করে জানবো যে সে এমন উল্টোপাল্টা কিছু করে বসবে? মিস্টার বাট্টি তখন বলে, স্যার তার মানে কি সত্যি প্লেনের মধ্যে সমস্যা ছিল? রঞ্জন বলে, সেটা তো এবার ইনকোয়ারি রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে। মিস্টার বাট্টি বলে, আর স্যার আজকে ট্রেনিং? রঞ্জন বলে, সব বাতিল করে দাও। মিস্টার বাট্টি বলে, স্যার সবেই তো টিম তৈরি হচ্ছিল, একজোট হচ্ছিল, মুঠি তৈরি হচ্ছিল, এখনই সব বন্ধ করব? রঞ্জন বলে, খুলে গিয়েছে সেই মুঠি, প্রাইম মিনিস্টার হকসকে হোল্ডে রেখেছেন, তাই এখন আর কিছুই করা যাবে না, তাদেরকে এখন কোনো মিশনেও পাঠানো যাবে না। অন্যদিকে রোমা যখন সিদেশকে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে হামলা করে সারা, একে একে সব অফিসারদেরকে মেরে ফেলে। সিদেশ তো ভেবেছিল তাকে হয়তো সে ছাড়াতে এসেছে, কিন্তু সারা তাকেও সেখানে মাথায় গুলি করে মেরে ফেলে। এই ব্যাপারে জানার পর ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির অফিসার অর্থাৎ মিলিন্দ বলে, আহমেদের খোঁজ নাও আর তাকে জিজ্ঞেস করো রিয়াজ কোথায়, কারণ রিয়াজ যেহেতু তার পথ থেকে সিদেশকে সরিয়েছে, তো তার মানে তার প্ল্যানের শেষ পর্যায়ে আছে সে। এখন আহমেদই আমাদের একমাত্র আশা, তার উপর নজর দাও। এদিকে দেখা যায় বীর সুস্থ হয়, তাকে ডাক্তার বলে, তুমি লাকি, তোমার মাথার আঘাতটা কোনো গুরুতর আঘাত নয়। বীর বলে, আমি কি রঞ্জন স্যারের সাথে কথা বলতে পারবো? ডাক্তার বলে, না, এই মুহূর্তে কারোর সাথে পারবে না, আগে ইনকোয়ারি হবে, তারপর তুমি সবার সাথে যোগাযোগ করতে পারবে। বীর বলে, আমি কি একটা কলও করতে পারবো না? ডাক্তার বলে, না, তুমি এখন রেস্ট নাও, ইনকোয়ারির রিপোর্ট আসতে দাও, তারপর যা করার করবে। তো ডাক্তার চলে যায়, কিন্তু সে ভুলে নিজের মোবাইলটা রেখে যায় সেখানেই, আর সেটা দিয়েই বীর কল করে দেবকে। ওদিকে দেব কারণকে খুঁজে যাচ্ছে, কিন্তু সে নাকি বিজি, তাই কল রিসিভই করতে পারবে না। দেবের কাছে তখন কল আসে বীরের, আর দেব বলে, কিরে তুই কি সেখানে ইচ্ছে করে মরতে গিয়েছিস? বীর বলে, দেখ, আমি একটাবার ফিরে আসার পর তুই নিজে আমাকে মেরে দিস, কিন্তু এখন আমার কথা শোন, আমি জানতে পেরেছি যেটি 18 প্লেনে আসলেই সমস্যা আছে, আর তুই এই সম্পর্কে সব রিপোর্ট দিয়ে আসবি। আমি দেখেছি এটা একটু উপরে গেলেই সমস্যা শুরু করে, ধীরে ধীরে এটা জ্যাম হয় আর কন্ট্রোল হারিয়ে ধ্বংস হয়। দেব বলে, তুই বলতে চাইছিস আমাদেরকে এই প্লেনের কোম্পানি ভুল প্লেন দিচ্ছে? বীর বলে, হ্যাঁ, তারাই এই সবের জন্য দায়ী। দেব বলে, ভাই এটা অনেক বড় একটা ইনফরমেশন, আর আশা করি তুই ঠিকঠাক বলছিস, যদি তুই ভুল হয়ে থাকিস তাহলে তোর ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যাবে। বীর বলে, আমার ক্যারিয়ারের কথা ছেড়ে দে, আগে সব পাইলটের কথা ভাব যারা এই প্লেন উড়াতে যাচ্ছে। আমি পরে কথা বলছি, মোবাইল নিয়ে যাবে একটু পরেই, তবে তোকে যা বলেছি সেটা করে ফেল। তো তারপরে ডাক্তার আবারও এসে তার মোবাইল নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা সেলিমকে দেখি, তার মেয়ে তাকে ছাড়তেই চায় না। সেলিম বলে, আমি ফিরে আসবো মা, ট্রেনিংটা শেষ করেই। মায়েরা বলে, প্রমিস? সেলিম বলে, হ্যাঁ মা, প্রমিস। তারপর সে তাদেরকে এখান থেকে বিদায় জানায়, আর প্রীতিকে বলে, মায়েরার সাথে একদিন দেখা হওয়াতেই তার সাথে এত মিল হয়ে গেল তোমার? প্রীতি বলে, হ্যাঁ, মায়েরা মেয়েটাই এমন। সেলিম তো খুব খুশি হয়। এরপর
তারপর বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, পরে কল করব, কারণ বিরাজ যেই প্লেন নিয়ে ক্র্যাশ করেছে তার কি রিপোর্ট আসে সেটা জানতে হবে। প্রীতি বলে তুমি যাও, তার সাথে থাকো, আর আমাকে কোনো দরকারে মনে পড়লে বলতে পারো। তারপর সেলিম তাকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। এদিকে মিলিন্দ্রা আহমেদের জন্য টেনশনে আছে, তার কোনো খবর এখনো পাওয়া যাচ্ছে না। তবে তার মাঝে এরা অনেক ভেবেচিন্তে বের করে ফেলে সিদেশ তাদের সিস্টেমের মধ্যে ম্যালওয়্যার নিয়ে কিছু একটা করেছে অবশ্যই। আর তখনই তারা দেখে আহমেদও অনলাইনে এসেছে, অর্থাৎ সে সেফ আছে এখনো। এদিকে কারানের কাছে এসে দেব বলে আমাকে বিরাজ কল করে বলেছে যে যেটি 18-এ সমস্যা আছে, আর এখানে আমি সব বিস্তারিত লিখে এনেছি। কারণ বলে কি বলছো এসব? এরপর কারানও সেটা দেখে একেবারে চুপ হয়ে যায়। অন্যদিকে মিলিন্দ প্রাইম মিনিস্টারকে মানিয়ে নেয় যেন সে হক্সকে তাদের মিশনটা করতে দেয়, আর মিডিয়াতে বলে দিতে তারা হক্সকে সাসপেন্ড করে দিয়েছে। তো সেই মতো সব হয়, আর আজ রাতে একটা মিশনে পাঠানো হয় আবন্তিকা আর সেলিমকে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু পাকিস্তানিরা তাদের কন্ট্রোল রুমে বসে তাদেরকে দেখে একটা মিসাইল ছেড়ে দেয়, আর সেটা তাড়া করে সেলিমকে। আবন্তিকা অনেক গাইড করার চেষ্টা করে সেলিমকে, কিন্তু শেষে আবন্তিকা একাই ফেরে। আর আমরা সেলিমকে দেখি সে পাকিস্তানের বর্ডারের মধ্যেই পড়ে আছে, অর্থাৎ সে মারা যায়নি। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা পাকিস্তানের ফোর্সদের দেখি তারা খুঁজতে আসে সেলিমকে, কারণ তাদের বর্ডারে এসেই পড়েছে সে। আর সে তার কাছে থাকা ডিভাইসটা অন করার চেষ্টা করে, কিন্তু সেটাও হচ্ছিল না। তখন সেলিম দেখে তাকে খুঁজতে অফিসাররা এদিকেই আসছে, তাই সে লুকিয়ে পড়ে আর সুযোগ বুঝে একজন অফিসারকে মেরে ফেলে। অন্যদিকে হক্সের ক্যাম্পে সবাই অপেক্ষা করছিল সেলিমের রেসপন্সের জন্য, আর তখন তারা একটা ডিভাইস ডিটেক্ট করে যা ছিল সেলিমের। তাই তারা একটা আশা খুঁজে পায় যে সেলিমকে এখনো সেভ করতে পারবে তারা। তারপর রঞ্জন কল করে প্রাইম মিনিস্টারকে আর বাকিদেরকে, আর তাদেরকে জানায় সেলিম বেঁচে আছে আর সে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু যদি সেলিম পাকিস্তানের হাতে পড়ে যায় তাহলে তারা তাকে টর্চার করে অনেক কিছু করার চেষ্টা করবে। তখন রঞ্জনকে জিজ্ঞেস করা হয় তোমার কি মনে হয় সেলিম সব বলে দিবে? রঞ্জন বলে না, কখনোই বলবে না, কিন্তু তার মানে এটা না যে আমরা তাকে মরার জন্য সেখানে ছেড়ে দিব। তাই আমাদের একটা টিমকে তাকে উদ্ধার করতে পাঠাতে হবে। অন্যদিকে আমরা সেলিমকে একটা জায়গায় লুকিয়ে থাকতে দেখি। সে তখন তার মেয়ে মায়রার ছবি দেখছিল আর ভাবছিল যদি সে তার মেয়ের কাছে ফিরে যেতে না পারে। অন্যদিকে আমরা মায়রা আর সেলিমের মাকে দেখি, তারাও খুব চিন্তিত ছিল। এদিকে আজ ইনকোয়ারিতে বসে বীর, তাকে অনেক কিছু নিয়ে প্রশ্ন করা হয়, তবে বিশেষ করে তাকে এটা জিজ্ঞেস করা হয় সে কেন জেটি 18 প্লেনকে ধ্বংস করিয়েছে। অন্যদিকে মার্থা কারানকে কল করে বলে কারান তুমি আমার কথা মন দিয়ে শোনো, আমার হাতে বেশি সময় নেই। এদিকে বীর তাকে করা একের পর এক প্রশ্নের উত্তর নির্দ্বিধায় বলে যাচ্ছিল, আর ওইদিকে মার্থাও সব সত্যি সত্যি বলে দেয় কারানকে যে প্লেনের মধ্যে গ্লিচ আছে আর তারা এটা লুকিয়ে রেখেছিল শুধুমাত্র অনেক টাকা পাওয়ার আশায়। এইসব শুনে তো কারান থ হয়ে যাচ্ছিল। এদিকে অনেকক্ষণ ইনকোয়ারির পর বীর বাইরে আসে, তখন সে আবন্তিকাকে বলে আম সরি, আমি তোমাকে না বলেই এই কাজ করেছি, কিন্তু তুমি যদি জানতে যে আমি ওই প্লেনে গ্লিচ থাকা সত্ত্বেও সেটা ওড়াতে যাচ্ছি, এতে আমার প্রাণ যেতে পারে, তাহলে কি তুমি আমাকে যেতে দিতে না? এজন্যই না বলে গিয়েছি। আর হ্যাঁ, যাই ইনকোয়ারির রিপোর্ট আসুক, আমি জানি ওই প্লেনের মধ্যে সমস্যা ছিল, শাহেজের কোনো দোষই ছিল না, সে আসলেই অনেক ভালো একজন পাইলট ছিল। আর আমি যদি নাও থাকি হক্সে, তোমরা আমাকে ওয়াদা করো যে সেলিমকে তোমরা অবশ্যই উদ্ধার করবে। তখন তারা সবাই তার অনেক প্রশংসা করতে থাকে যে সেই তাদের মধ্যে সবচেয়ে বেস্ট। তো তারপর সেখানে রঞ্জন আসে আর বলে হক্স ব্রিফিং এ আসো। তখন সবাই সেখানে গেলে বীর দাঁড়িয়ে থাকে, কিন্তু রঞ্জন তাকেও আসতে বলে আর রুমে এসে বলে তোমার উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়েছে, আর তুমি যা বলেছ তা সব ঠিক ছিল, তাই তোমাকে আবারও হক্সে ফিরিয়ে আনা হয়েছে। তবে আমাদের কিছু অন্য কারণে আপাতত আমাদের মিশন অন্য ফোর্সকে দেওয়া হয়েছে, আর এখন আমাদের মিশন সেলিমকে উদ্ধার করা। তো বীর বলে স্যার, সাকসেসফুল হতে গেলে আমাদের লাগবে সেই জেটি 18, কারণ এটার মাধ্যমে আমরা কোনো রকমের হিট ছাড়া মিশন করতে পারবো, আর নিচে থাকা মানুষেরও ক্ষতি হবে না। তো এইদিকে অনেক আলাপ আলোচনার পর সবাই রাজি হয়ে যায় বীরের কথায়। অন্যদিকে সেলিম পড়ে যায় পাকিস্তানিদের চোখে। এদিকে হক্সও তৈরি হয়ে যায় প্লেনে উঠে বেরিয়ে পড়ার জন্য আর সেলিমকে ফিরিয়ে আনার জন্য। তখনই বীরকে রঞ্জন কিছু বলে, কিন্তু সে এখানে কি বলে তা আমরা পরেই জানতে পারবো। তো তারা তাদের মিশন শুরু করে। ওইদিকে রিয়াজ তো খুশি ছিল যে ইন্ডিয়া আর কোনো আক্রমণ করার কথা ভাবতেই পারবে না। সে ভাবতে থাকে আমি এমন আক্রমণ করব 24 ঘন্টার মধ্যে যে তারা ভুলতে পারবে না। ওইদিকে সেলিমকে ধরে ফেলা হয়, কিন্তু তখনই সেখানে পৌঁছে যায় হক্স আর একে একে সবাইকে মেরে সেলিমকে উদ্ধার করে চপারে তুলে আনে। অন্যদিকে এই মিশনকে লিড করছিল আবন্তিকা আর বীর, তারা ছিল জেটি 18-এ। তো একে একে এবার শুরু হয় আকাশপথে আক্রমণ। তারা মিসাইল দিয়ে পাকিস্তানের ফাইটারদের মারে। তারপর বীর শেষ মিসাইলটা দেয় রিয়াজের উপর, অর্থাৎ সে যেখানে ছিল সেই লোকেশনকেই টার্গেট করা হয়, আর অবশেষে হেরে যায় রিয়াজ আর চোখ বন্ধ
বন্ধ করে মৃত্যুর অপেক্ষায় থাকে। বীরের দেওয়া মিসাইল সেই জায়গাকে শেষ করে ফেলে। তারপর সেলিমকে নিয়ে ইন্ডিয়া বর্ডারে তারা আসতে সক্ষম হয়। আর আকাশে এখনো যুদ্ধ করে যায় বীর। তবে এক পর্যায়ে বীর হেরে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে রঞ্জনের বলা কথা যে বাতাসের দিকে থাকবে সে সবচেয়ে উপরে উঠতে পারবে, আর উপরে উঠে গেলে তার পেছনে কেউ থাকতে পারবে না। আর এই বিষয়টি মাথায় রেখেই বীর সেই মতো কাজ করে, যার ফলে সে বেঁচে যায়। কিন্তু তাও JT-18 হঠাৎ করেই জ্যাম হয়ে যায়। তবে শেষ মুহূর্তে সে এটাকে ঠিক করে আবারও ফিরে আসে জয় নিয়ে, আর তাদের এই মিশন কমপ্লিট হয়। সবাই তো খুশিতে আত্মহারা। সেলিমও তাকে জড়িয়ে ধরে, আর আবন্তিকাও বীরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায়। তারপর চন্দ্রশেখর মিলিন্দকে শুভেচ্ছা জানায় আর বলে, আপনি ঠিকই ভেবেছিলেন হক্সের ব্যাপারে। তারা নিজেদেরকে প্রমাণ করে দেখিয়েছে। অনেক বড় বিপদ থেকে আমাদের দেশকে বাঁচিয়ে দিয়েছে তারা। তারপর চন্দ্রশেখর মিডিয়ার সামনে এই মিশন সম্পর্কে আর হক্সের সম্পর্কে অনেক সুনাম করে কথা বলে। সেখানে সে এটাও বলে যে শাহেজের মৃত্যুর জন্য সে নিজে দায়ী ছিল না, বরং JT-18 দায়ী ছিল, আর তারা তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ শাহেদ ছিল অনেক ভালো আর ব্রিলিয়ান্ট পাইলট। আমরা তাকে আজীবন মনে রাখবো। এসব শুনে আবন্তিকাও অনেক খুশি হয়। তো তারপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই সেখানে সেলিম প্রীতিকে প্রপোজ করে তার লাইফ পার্টনার হতে। প্রীতিও তো এতে অনেক খুশি হয়। ওদিকে আবন্তিকা আর বীর নিজেদের মতো করে কথা বলছিল। তখনই সেখানে কল আসে বীরের বাবার। তখন আবন্তিকা বলে, ধরে কথা বলো প্লিজ। বীর বলে, হ্যাঁ, আর অতীত নিয়ে পড়ে থাকবো না। তারপর সে কল রিসিভ করে সুন্দর করে তার বাবার সাথে কথা বলে। অর্থাৎ সে আর তার বাবা অতীতকে টেনে হিচড়ে তাদের বর্তমানে এনে সেটাকে নষ্ট করতে চাইছে না আর। তো এইভাবেই কেটে যায় 8 মাস। আর আমরা দেখি পাকিস্তানের একটা জায়গা যেখানে এখনো এইসব নিয়ে মিটিং হচ্ছে যে আবারও ইন্ডিয়াতে কিভাবে আক্রমণ করা যায়। সেই মিটিং এর মধ্যে আমরা সারাকেও দেখি। সারা তখন তার লোকদেরকে একটা কথা বলে যে সময় এসে গিয়েছে। তারা হয়তো আবারও অ্যাটাক করার চিন্তা করছে, কিন্তু হাজার চেষ্টা করেও তারা হক্সের মতো দুর্ধর্ষ টিমের সাথে কখনো পেরে উঠবে না। যাই হোক, তো এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো বীরদের এই মিশনের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।